পুরুলিয়া কবিতায় কবি মাইকেল মধুসূদন দত্ত বলেছেন, কত ভাগ্যবান তুমি কবতা কাহারে, রাজাসন দিলা তিনি ভূপতিত জনে, উজলিলা মুখ তব বঙ্গের সংসারে, বাড়ুক সৌভাগ্য তব এ প্রার্থনা করি, ভাসুক সত্যতা স্রোতে নিত্য তব তরি। অর্থাৎ ঐতিহাসিকভাবেই পুরুলিয়া বাংলার একটি অংশ, অথচ আজ বাংলার যে জেলার নাম পুরুলিয়া, 70 বছর আগে তা ছিল বিহারের মানভূম জেলার একটি অংশ। 1956 সালের 1 নভেম্বর মানভূমের বুক থেকে জন্ম হয়েছিল পুরুলিয়ার, যুক্ত হয়েছিল বঙ্গের সাথে। চর্যাপদের আবিষ্কর্তা মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী বলেছিলেন, বাঙালি আত্মবিস্মৃত জাতি। পুরুলিয়ার বঙ্গভুক্তি মাত্র 70 বছর আগের ঘটনা, তবুও ইতিহাসের পাতা থেকে মুছে যেতে বসেছে বাঙালির সেই গৌরবোজ্জ্বল ইতিহাস। কিন্তু বাংলা পক্ষ বাঙালির সেই গৌরবের ইতিহাস, সেই সংগ্রামের ইতিহাস, সেই অর্জনের ইতিহাস মুছে যেতে দেবে না। পৃথিবীর দীর্ঘতম ভাষা আন্দোলনের সেই ইতিহাসের খোঁজে বাংলা শিল্পী পক্ষের নিবেদন, হে পুরুল্লে। মানভূম যুগ যুগ ধরে লোকসংস্কৃতির পীঠস্থান। মানভূমবাসীর টুসু, ভাদু, ঝুমুর গান আর ছৌ নাচ পূজা পার্বণের গণ্ডি ছাড়িয়ে পরিব্যাপ্ত হয়েছে তাদের লোকায়ত জীবনে। পাহাড় আর জঙ্গলের মাঝে রুখা সুখা মাটির সাথে তাদের বাঁচার লড়াই ফুটে ওঠে লৌকিক জীবনের গানে। বেলায় ওঠে ঝিকিমিকি, তবু টুসু আসে না, টুসু চেতন করো, আমায় জ্বালা দিও না। খরা আসে, আসে মহামারী, খাজনার জুলুম নিয়ে আসে ইস্ট ইন্ডিয়া কোম্পানি, তবু শত দুঃখ, সুখ, অবিরাম অত্যাচার আর নিষ্ঠুর প্রকৃতির সাথে নিরন্তর লড়াইয়ের মাঝে তারা বেঁচে থাকে। টুসু, ভাদু, ঝুমুর গানের অমৃত সিঞ্চন। মোদের মনের বাসনা টুসু ধনকে জলে দিব না, মোদের মনের বাসনা টুসু ধনকে যাইতে দিব না। 1911 সাল আপামর বাঙালির নিরন্তর লড়াইয়ে বাধ্য হয়ে ভাঙা বাংলাকে আবার জুড়ে দিলেন লর্ড কার্জন। রদ হলো বঙ্গভঙ্গ, কিন্তু দুই বাংলা যুক্ত হওয়ার আনন্দে লোকচক্ষুর অন্তরালে চলে গেল আরেকটি বঙ্গভঙ্গ। শতকরা 87% বাংলাভাষী অধ্যুষিত এই মানভূমকে বাংলা মায়ের দেহ থেকে ছিন্ন করে যুক্ত করে দেওয়া হলো নবগঠিত বিহার এবং উড়িষ্যার সাথে। মানভূমের বাঙালি সম্প্রদায়ের মধ্যে প্রতিবাদের ঝড় উঠল, কিন্তু কাকস্য পরিবেদনা। ইংরেজ সরকার চায় খাজনা। এই সুবিধার জন্য দেশটাকে ইচ্ছে মতো কাটাছেঁড়া করে ফেলে। কোনো সন্তান মাতৃহারা হলো, তাতে তাদের কি এসে যায়? একদিকে সাম্রাজ্যবাদী ব্রিটিশের সরকারি দমন পীড়ন, অপরদিকে বিহারের সাথে যুক্ত হওয়ায় শুরু হলো হিন্দির ভাষা সন্ত্রাস। আক্রমণের জোড়া ফলায় আক্রান্ত বাংলাভাষীর অহিংস প্রতিবাদ আর মাতৃভাষার অপরিমেয় সৌন্দর্যের কথা ফুটে উঠল কবি অরুণ চন্দ্রের টুসু গানে। আমার সেই মনের মাধুরী
বাংলা ভাষাকে করবি চুরি? ভারতের বিভিন্ন প্রান্তে তখন ভাষা ভিত্তিক রাজ্য গঠনের জন্য উঠেছে প্রবল কলরব। মানভূমেও শোনা গেল সেই কলরব। বিপ্লবী ভজহরি মাহাতো, মানভূম কেশরী অতুল চন্দ্র ঘোষ বারংবার বজ্রকণ্ঠে দাবি জানালেন, মানভূম বাংলার সন্তান, মানভূমের বঙ্গভুক্তি চায়। ভারতের জাতীয় কংগ্রেসের সর্বভারতীয় নেতারা সবাইকে আশ্বাস দিয়ে বলল, হবে হবে, আগে দেশটা তো স্বাধীন হোক। আশায় বুক বাঁধলো আপামর মালভূমবাসী। মানভূমবাসীর এই আশা দুরাশায় পরিণত হলো অচিরে। 1935 সালে শ্রীকৃষ্ণ সিংহের নেতৃত্বে বিহারের কংগ্রেসি মন্ত্রিসভা প্রথম থেকেই উঠে পড়ে লাগলো মানভূমের নিজস্ব ভাষা সংস্কৃতির ওপর হিন্দি থাবা বসাতে। এদিকে বিহারের কংগ্রেসি নেতা ডক্টর রাজেন্দ্র প্রসাদ, তিনিও মানভূমে গিয়ে গড়ে তুললেন মানভূম বিহারী সমিতি। উদ্দেশ্য বাঙালি ভাষী অধ্যুষিত মানভূমের হিন্দিকরণ। এই আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়ালেন ব্যারিস্টার P.R. দাস। গড়ে তুললেন মানভূম বাঙালি সমিতি। বাঙালিকে একত্রিত করার জন্য তারা মানভূম জুড়ে গড়ে তুললেন বাংলা সংস্কৃতি কেন্দ্র, আলোচনা চক্র আর বাংলা স্কুল। যে টুসু গানে হতো দৈবের আরাধনা, যে টুসু গানে তাদের জীবনের সুখ দুঃখের প্রকাশ, সেই গানই হয়ে উঠল তাদের রাজনীতির হাতিয়ার। বেলায় ওঠে ঝিকিমিকি তবু টুসু আসে না, আসো টুসু চেতন করো আমায় জ্বালা দিও না। বিহারি কংগ্রেসের নেতৃত্বে ছলনা আর মানভূমকে বঞ্চনার কথা ফুটে উঠল টুসু গানে। কবি জগবন্ধু ভট্টাচার্য বিহারের হিন্দিভাষী কংগ্রেসী নেতৃত্বে দ্বৈত চরিত্রকে বিদ্রুপ করে লিখলেন, প্রাণে আর সহে না হিন্দি কংগ্রেসীদের ছলনা, ইংরেজ আমলে যারা গো করতো মসিবিয়ানা, এখন তার হিন্দি কংগ্রেসী মানভূমে দেয় যাতনা। সরকারি দমন নীতির প্রতিবাদে কবি মধুসূদন মাহাতো লিখলেন, মন মানে না রে হিন্দি সইতে, ভাষা মোদের হরে নিল হিন্দিতে, মাতৃভাষা হরে যদি আর কি মোদের থাকে রে, তাই মধু বলে মাতৃভাষার ধ্বজা হবে বহিতে। বাঙালিদের শান্তিপূর্ণ প্রতিবাদ, অহিংস আন্দোলনের বিরুদ্ধে এবার দাঁত নখ বের করলো প্রাদেশিক বিহার সরকার। মানভূমের ভাষা আন্দোলনকারীদের জব্দ করতে 1946 সালে তারা নিয়ে এলো কালা কানুন, বিহার নিরাপত্তা আইন। আদিবাসীদের মাতৃভাষাকে নিষ্পেষিত করে সরকারি উদ্যোগে আদিবাসী অধ্যুষিত অঞ্চলে গড়ে উঠল হিন্দি মাধ্যমের স্কুল। নির্দেশ হলো মানভূমের সমস্ত বাংলা মাধ্যম স্কুলে বাংলার পরিবর্তে সাইনবোর্ড লিখতে হবে হিন্দিতে। স্কুলের প্রার্থনা সঙ্গীতে বাংলার পরিবর্তে গাইতে হবে হিন্দিতে রামধুন। ঘোষণা করা হলো বুনিয়াদি থেকে উচ্চ স্তর পর্যন্ত শিক্ষাদানের একমাত্র ভাষা হবে হিন্দি। বাংলা মাধ্যমে শিক্ষাদান করা স্কুলগুলির অনুদান বন্ধ করে দেওয়া হবে। ঘোষণা করা হলো মানভূমের সমস্ত সরকারি অফিস কাছারি, আদালত, পোস্ট অফিসে দাপ্তরিক ভাষা হবে হিন্দি। ভাষা আমাদের মৌলিক পরিচয়। সেই সময়কার বিহার সরকার, শ্রীকৃষ্ণ সিংহের মুখ্যমন্ত্রীত্বে যে বিহার সরকার সেই সময় ছিল, বাঙালিদের মাতৃভাষা কেড়ে নিয়ে হিন্দি চাপিয়ে দিয়ে হিন্দি সাম্রাজ্যবাদের চরম নগ্ন রূপ প্রকাশ করে ফেলেছিল। আসলে এখনো চলছে, এখনো হিন্দি সাম্রাজ্যের আগ্রাসন চলছে। মানভূমের বাঙালি আমলা সরকারি কর্মচারীরা যারা এর প্রতিবাদ করলো তাদেরই বদলি করে দেওয়া হলো বিহারের গ্রামে গঞ্জে হিন্দি ভাষী এলাকায়। তার পরিবর্তে হিন্দি ভাষী সরকারি কর্মীদের নিয়ে আসা হলো
মানভূমে। মানভূমের বাঙালিদের জন্য চালু করা হলো বৈষম্যমূলক ডমিসাইল রুল। ডোমিসাইল রুল হচ্ছে এক রাজ্যে বসবাসকারী অন্য রাজ্য থেকে আসা অন্য ভাষাভাষী মানুষদের ক্ষেত্রে প্রযোজ্য। তাহলে মানভূমে প্রজন্মের পর প্রজন্ম ধরে বসবাসকারী বাঙালিদের উপরে ডোমিসাইল রুল প্রয়োগ করার অর্থ এই দাঁড়ালো যে তাদেরকে বহিরাগত হিসেবে দেখে দেওয়া, তারা মানভূমের ভূমিপুত্র নয়। এই নিদারুণ ভাষা সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদ ধ্বনিত হলো মানভূমের চারিদিক। শত সহস্র শহীদের আত্মবলিদান দিয়ে 1947-এ স্বাধীন হলো ভারত, কিন্তু স্বাধীন হলো না মানভূমবাসী। তাদের ভাষা আর সংস্কৃতির অধিকার পদদলিত রয়ে গেল প্রাদেশিক বিহার সরকারের হিন্দি ভাষা সন্ত্রাস আর বিভেদ নীতিতে। স্বাধীনতার আগে ভারতের জাতীয় কংগ্রেস আশ্বাস দিয়েছিল, দেশ স্বাধীন হলে ভাষাও হবে মুক্ত, মাতৃভাষার ভিত্তিতে পুনর্গঠিত হবে সকল রাজ্য। কিন্তু স্বাধীনতার পর দিল্লির নেহেরু সরকার মানভূমকে বঞ্চনার অন্ধকারে ডুবিয়ে দিয়ে ঘোষণা করল, আমরা এখন দেশে প্রতিরক্ষা নিয়ে ব্যস্ত। আসলে দেশব্যাপী হিন্দির আগ্রাসনে তারও ছিল প্রচ্ছন্ন মদত। রাজ্য এবং কেন্দ্র উভয় দিক থেকে বঞ্চিত হয়ে মানভূমের সকল বাঙালি কংগ্রেসী নেতা একযোগে পদত্যাগ করলেন ভারতের জাতীয় কংগ্রেস থেকে। মানভূমবাসীর ভাষা সংস্কৃতির অধিকার রক্ষায় তারা নতুন দল গঠন করলেন, লোক সেবক সংঘ। মানভূম কেশরী অতুল চন্দ্র ঘোষ, তার স্ত্রী মানভূমের মা লাবণ্যপ্রভা ঘোষ, বিভূতিভূষণ দাশগুপ্ত, অরুণ চন্দ্র ঘোষ হয়ে উঠলেন লোক সেবক সংঘের প্রধান মুখ। মানভূমের বঙ্গভক্তির দাবিতে লোক সেবক সংঘের অহিংস সত্যাগ্রহ দমন করতে, কোনো প্রকার অন্যায় অনৈতিক পদ্ধতি অবলম্বন করতে বাদ রাখেনি তৎকালীন বিহার সরকার। একদিকে বাঙালির স্বতঃস্ফূর্ত প্রতিবাদের কণ্ঠ রোধ করে জন নিরাপত্তা আইনের নামে নিষিদ্ধ করা হয়েছিল সভা সমিতি সমস্ত রকম জমায়েত। অপরদিকে বিনা প্ররোচনায় পুলিশের অত্যাচারে জীবন ওষ্ঠাগত করে তুলেছিল মানভূমবাসীর। বাংলা ভাষার আন্দোলন দমন করতে নিযুক্ত করা হয়েছিল একদল হিন্দি ভাষা প্রচারক। ভীতি প্রদর্শন, কুৎসা রটনা, শারীরিক নিগ্রহ, সরকারি সুবিধার লোভ দেখানো ইত্যাদি কোনো প্রকার অপকর্ম করতে বাদ রাখেনি তারা। বাদ ছিল না বিহারের আইনসভায় নির্বাচিত জনপ্রতিনিধিরাও। সভ্যতা ভব্যতা বিসর্জন দিয়ে বিহারের আইনসভার মধ্যেই তারা মানভূমের অহিংস আন্দোলনকারীদের কামানের গোলায় উড়িয়ে দেবার হুঙ্কার দিত। বিহারের রাজনীতিকরা মানভূমবাসীর বাংলায় যুক্ত হতে চাওয়ার দাবিকে দমন করতে পুরো বাংলাকেই বিহারের অন্তর্ভুক্ত করার দাবি তুলেছিল। লোকসেবক সংঘের মুখপত্র মুক্তির পাতায় পাতায় খোদিত হয়ে আছে সেই অশান্ত সময়ের দলিল। মানভূমের প্রতিটি কোনায় কোনায় মানুষকে জাগিয়ে তুলতে তারা শুরু করলেন টুসু সত্যাগ্রহ। লোক সেবক সংঘের নেতৃত্বে বিভিন্ন জায়গায় গঠিত হলো টুসু গানের দল। অহিংসা নীতিতে বিশ্বাসী লোক সেবক সংঘের এই টুসু গান হয়ে উঠল আন্দোলনের ব্রহ্মাস্ত্র। লোক সেবক সংঘের হয়ে গান লিখলেন সাংসদ ভজহরি মাহাতো, অরুণ চন্দ্র ঘোষ, লোককবি জগবন্ধু ভট্টাচার্য। অরুণ চন্দ্র ঘোষ প্রকাশ করলেন সেই বই টুসু গানে মানভূম। কয়েকদিনেই বিক্রি হয়ে গেল লক্ষাধিক কপি। জেগে উঠল গোটা মানভূম। মানভূমের বঙ্গভুক্তি আর বাংলা ভাষার অধিকার রক্ষার দাবিতে সোচ্চার হয়ে উঠল মানভূমের আবাল বৃদ্ধ বনিতা। বিহারি হিন্দিভাষী রাজনীতিকদের রক্তচক্ষু
দেখানো হুমকি। मान भूम बंगाल में नहीं जाएंगे, जाने से खून का नदी बहा देंगे। ফুৎকারে উড়িয়ে দিল সত্যাগ্রহীরা। অবধারিতভাবে টুসু সত্যাগ্রহীদের ওপরে নেমে এলো বিহার পুলিশ প্রশাসনের দমন পীড়ন অত্যাচার। নিষিদ্ধ করা হলো জমায়েত হয়ে টুসু গান করা। হেমচন্দ্র মাহাতোর নেতৃত্বে টুসু গান গেয়ে শহর পরিক্রমা করার সময় রঘুনাথপুরে বিহার নিরাপত্তা আইনে বন্দী হলেন ৮ জন টুসু সত্যাগ্রহী। টুসু গান গেয়েই হলো এই অন্যায়ের প্রতিবাদ। আবার বন্দী হলো 11 জন টুসু সত্যাগ্রহী। টুসু গান গেয়ে যত সত্যাগ্রহী বন্দী হতে থাকলো, ততই টুসু গানে মুখরিত হয়ে উঠল গোটা মানভূম। শুন বিহারি ভাই, তোরা রাখতে লাবি ডাং দেখায়, তোরা রাখতে লাবি ডাং দেখায়। শুন বিহারি ভাই, একে একে বন্দী হলেন লোক সেবক সংঘের সকল নেতা নেতৃবৃন্দ। ৭৩ বছরের বৃদ্ধ অতুল চন্দ্র ঘোষকে ৯ মাসের কারাদণ্ড দিয়ে পাঠিয়ে দেওয়া হলো হাজারিবাগ জেলে। লাবণ্য প্রভা ঘোষ, ভবানী মাহাতোকে প্রথম পুরুলিয়া জেলে, সেখান থেকে পাঠানো হলো হাজারিবাগে। বিধায়ক সমরেন্দ্র ওঝা, শ্রীশচন্দ্র বন্দ্যোপাধ্যায় সহ ১০০ জন টুসু সত্যাগ্রহীকে পুরুলিয়া জেলে করা হলো অকথ্য নির্যাতন। বন্দোয়ানের মধুপুরে ভেঙে তছনছ করে দেওয়া হলো লোক সেবক সংঘের অফিস। আপন তোরে ভেদ বাড়ালি, বাংলা ভাষায় দিলি ছাই। আপন তোরে ভেদ বাড়ালি, বাংলা ভাষায় দিলি ছাই। টুসু সত্যাগ্রহীদের কাছ থেকে জরিমানা আদায়ের নামে শুরু হলো বাড়ি ভাঙচুর, মারধর, অত্যাচার, এমনকি নিষ্কৃতি পেল না মহিলারাও। ভাইকে ভুলে করলি বড়, ভাইকে ভুলে করলি বড়, বাংলা বিহারে বুদ্ধিটাই শুন বিহারি ভাই। তোরা রাখতে লাগবি ডাং দেখায়, তোরা রাখতে লাগবি ডাং দেখায়। শুন গর্জে উঠল সংসদ ভজহরি মাহাতোর কলম। তার লেখা টুসু গানের মাধ্যমে প্রতিবাদ ধ্বনিত হলো দিকে দিকে। খেপে উঠল বিহারের প্রাদেশিক সরকার ভজহরি মাহাতো এই গানে। বিপুল ভোটে নির্বাচিত জনপ্রতিনিধি সাংসদ ভজহরি মাহাতোকে বিহার নিরাপত্তা আইনে বন্দী করে 22 মাসের কারাদণ্ড দেওয়া হলো। অহিংস টুসু সত্যাগ্রহীরা ভজহরি মাহাতো গ্রেফতার হওয়ার বিরুদ্ধে প্রতিবাদ জানালো। তারই লেখা টুসু গান। বিহারি সবাই এক ভারতের আপন ভাই, বাঙালিকে মারলি তবু, বাঙালিকে মারলি তবু, বিষ ছড়ালি হিন্দি চাই, বিষ ছড়ালি হিন্দি চাই। শুন বিহারি ভাই, তোরা রাখতে লাগবি ডাং দেখায়, তোরা রাখতে লাগবি ডাং দেখায়। শুন বিহারি ভাই। মানভূমের সত্যাগ্রহীদের উপর অত্যাচার আর দমন পীড়নের খবর এবার আলোড়ন তুলল সর্বভারতীয় ক্ষেত্রে। ঝড় উঠল সংসদ ভবনে। সাংসদ এন.সি. চ্যাটার্জি টুসু সত্যাগ্রহীদের উপর এই বর্বরচিত আক্রমণের নিন্দা জানিয়ে তীব্র ভাষায় আক্রমণ করলেন বিহারের প্রাদেশিক সরকারকে। ধলভূমের সাংসদ চৈতন মাঝি তার যুক্তিনিষ্ঠ বক্তৃতায় মানভূমের বঙ্গভক্তির সপক্ষে ঐক্যমত্য গড়ে তুললেন। সারা দেশে ভাষাভিত্তিক রাজ্য পুনর্গঠনের দাবি প্রবল হয়ে উঠল। পশ্চিমবঙ্গের বামপন্থী দলগুলো সমস্বরে দাবি জানালো ভাষাভিত্তিক রাজ্য চাই। সংসদের ভিতরে বাইরে প্রবল চাপের মুখে অবশেষে 1953 সালে কেন্দ্রের নেহেরু সরকার বাধ্য হয়ে গঠন করলেন রাজ্য পুনর্গঠন কমিশন। সবকিছু যখন ঠিকঠাক, তখনই হলো বিনা মেঘে বজ্রপাত। বিহারের মুখ্যমন্ত্রী শ্রীকৃষ্ণ সিংহ এবং বাংলার মুখ্যমন্ত্রী শ্রী বিধান চন্দ্র রায় পশ্চিমবঙ্গ বিহারের সীমান্ত সমস্যার সমাধান করার জন্য তারা ঠিক করলেন
বাংলা এবং বিহারকে যুক্ত করে নতুন এক রাজ্য পূর্ব প্রদেশ গঠন করা হবে। এ কি অবাস্তব পরিকল্পনা! এই প্রস্তাব কার্যকর হলে বিপন্ন হবে বাঙালি রাজনৈতিক অস্তিত্ব। রাজনৈতিক মত প্রকাশে অনিচ্ছুক সুশীল সমাজের বৃদ্ধজনেরাও এবার নড়ে চড়ে বসলেন। এ যেন অগ্নিতে ঘৃতাহুতি হলো। বামপন্থী দলগুলি বাংলার স্বার্থ বিরোধী এই অবাস্তব সমঝোতার বিরুদ্ধে জেলায় জেলায় শুরু করলো প্রচার অভিযান। বামপন্থী শ্রমিক, কৃষক, ছাত্র, শিক্ষক, বিজ্ঞান কর্মী সংগঠনগুলি প্রতিবাদে মুখর হলো। কলকাতার সিনেট হলে রায় সিনহা সংযুক্তি প্রস্তাবের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে এক ঐতিহাসিক সভায় বক্তব্য রাখলেন বিজ্ঞানী মেঘনাথ সাহা, বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী শ্রী জ্যোতি বসু। শ্রী মোহিত কুমার মৈত্রের নেতৃত্বে গঠিত হল পশ্চিমবঙ্গ ভাষাভিত্তিক রাজ্য পুনর্গঠন কমিটি। তারা জেলায় জেলায় প্রচার অভিযান, সভা সমিতি আর আইন অমান্য করে সরকারকে বুঝিয়ে দিলেন যে বাংলা প্রত্যাখ্যান করছে এই হঠকারী রায়। এদিকে পুরুলিয়ার জামতারা গ্রামে লোক সেবক সংঘের এক প্রতিবাদী সভায় জমায়েত হলো প্রায়। সভায় প্রস্তাব গৃহীত হলো কলকাতা অভিযান। ইতিহাসের পাতায় যার পোশাকি নাম বঙ্গ সত্যাগ্রহ। 1956 সালের 20 মে পুরুলিয়ার পাক বিরড়া গ্রাম থেকে সহস্রাধিক বাঙালি আর আদিবাসী নারী পুরুষ একত্রে যাত্রা শুরু করলো মা বলে। এই ভাষাতেই পর্চা রেকর্ড, এই ভাষাতেই চেক কাটা, এই ভাষাতেই দলিল নথি, 7 পুরুষের হক পাটা। দেশের মানুষ ছাড়িস যদি ভাষার চির অধিকার, দেশের শাসন। সে এক দারুণ উন্মাদনা। বঙ্গ সত্যাগ্রহীদের ছাত্রাপথের বিভিন্ন জায়গায় তৈরি করে রাখা হলো তোরণ। শাঁখ বাজিয়ে উলুধ্বনি দিয়ে তাদের অভ্যর্থনা চালানো হলো বিভিন্ন জায়গায়। বাঁকুড়া, বর্ধমান, হুগলির বিভিন্ন জায়গায় সত্যাগ্রহীদের থাকা খাওয়ার ব্যবস্থা করল সাধারণ মানুষ। বাংলার মানুষের স্বতঃস্ফূর্ত অভিনন্দন, ভালোবাসা, শুভেচ্ছা নিয়ে 6 মে বঙ্গ সত্যাগ্রহীরা পৌঁছলেন কলকাতায়। তাদের অভ্যর্থনা জানালেন শ্রী মোহিত মৈত্র, ভারতের কমিউনিস্ট পার্টির শ্রী জ্যোতি বসু। বঙ্গ সত্যাগ্রহীদের গ্রেপ্তার করতে কলকাতায় তখন জারি হয়েছে 144 ধারা। পরিকল্পনা ছিল 7 মে মহাকরণ অভিযান করবে তারা, কিন্তু তার আগে ওই দিন সকালে 144 ধারা ভাঙার অপরাধে বিবাদী বাগ থেকে 956 জন সত্যাগ্রহীকে কারারুদ্ধ করা। এই সময় কলকাতা উত্তর পশ্চিম লোকসভা কেন্দ্রে একটি উপনির্বাচন, সেখানে শ্রী বিধানচন্দ্র রায়ের মনোনীত প্রার্থীকে বিপুল ভোটে পরাজিত করে জয়ী হয় পশ্চিমবঙ্গের ভাষাভিত্তিক রাজ্য পুনর্গঠন কমিটির সম্পাদক শ্রী মোহিত মৈত্র। একদিকে প্রবল জনমত, অপরদিকে রাজনৈতিকভাবে পরাজয়। এই জোড়া ফলায় বিদ্ধ হয়ে বাংলা বিহার সংযুক্তি প্রস্তাব বাতিল করলেন বাংলার মুখ্যমন্ত্রী শ্রী বিধানচন্দ্র রায়। মানভূমের বঙ্গভুক্তির দাবিকে যে আর দাবিয়ে রাখা যাবে না, এটা বুঝতে পারলেন কেন্দ্র এবং রাজ্য সরকার দুজনেই। 1956 17 আগস্ট সংসদে সর্বসম্মতিক্রমে পাশ হলো পশ্চিমবঙ্গ বিহার ভূমি হস্তান্তর বিল। তারপর অনেক লাল সুতোর ফাঁস পেরিয়ে 1956 সালের 1 নভেম্বর এলো বহু স্বপ্নের, বহু সাধনার মুক্তি। গোটা ধানবাদ মহকুমা আর কয়েকটি থানা বাদ দিয়ে পূর্বতন মানভূম থেকে জন্ম নিল জেলা পুরুলিয়া। যুক্ত হলো বাংলার সাথে। বাংলা মায়ের সন্তান ফিরে এলো তার মায়ের কোলে। পৃথিবীর দীর্ঘতম ভাষা আন্দোলনের সমাপ্তি হলো, পূর্ণতা পেল। তবুও কিছু খেদ রয়ে গেল মনে। শত আনন্দের মধ্যেও একটু দুঃখ, যা ফুটে উঠল রাধারানী দেবীর সেই অমর কবিতায়। বহু মানে আজ মানভূমে মোর, এই শুভ দিনে
নীলাম্বরী। আজ মানভূমে ধন্য হলেন জননী এই আমার, শুভ দিনে নীলাম্বরী, ধন্য হলেন জননী আমার, হারানো তনয় বক্ষে ধরি। জয় গৌরবে এসেছে ফিরিয়া, সন্তান তার আপন গেহে। ছিন্ন অঙ্গ দেশ মাতৃকা, দেখা দিল পুনঃ পূর্ণ দেহে। জানি জানি যাহা রয়ে গেল বাকি, মাতৃভাষার ঐক্য তীরে। তোমাদের দৃঢ় সাধনার বলে একদা তাহাও আসিবে ফিরে, একদা প্রণাম তাহাও জানায় সেই আসিবে মহান ফিরে। ও মহীয়সী ভাষা সংগ্রামীদের। আসুন আমরাও প্রতিজ্ঞাবদ্ধ হই সেই ভাষা সংগ্রামীদের উত্তরসূরি হিসেবে আমাদের ভাষা, আমাদের সংস্কৃতির মহান ঐতিহ্য যেন রক্ষা করতে পারি আর দিয়ে যেতে পারি আমাদের পরবর্তী প্রজন্মের কাছে। আমরা আত্মচিত্তে স্মরণ করি বাঙালির ইতিহাসের সেই উজ্জ্বল অধ্যায়, যেখানে আমরা পেয়েছি এই বাংলার পূর্ণ অবয়ব আজকের পশ্চিমবঙ্গ।